রাতে জাতিসংঘ সাধারণ পরিষদে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন প্রধান উপদেষ্টা। তুলে ধরবেন ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে মানুষের সংশয় থাকলেও সরকার চাইলেই সম্ভব। সময় সংবাদকে মির্জা ফখরুল। আস্থা অর্জনে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ। পিয়ার আদায়ে জেলা উপজেলায় জামায়াতের বিক্ষোভ। নতুন করে দলীয় আধিপত্য না মানার হুঁশিয়ারি। দলগুলোর দাবি প্রভাব ফেলবে না ভোটে, বললেন ইসি আনোয়ারুল। ফেব্রুয়ারিতে ভোট না হলে তৃতীয় পক্ষের সুযোগ নেওয়ার শঙ্কা বাম রাজনীতিকদের। নির্বাচন আর সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে ভোট পেছাতে পায়তারার অভিযোগ। এবং সড়কে থামছে না মৃত্যুর মিছিল। বগুড়ায় বাবা ছেলে সহ 4 জেলায় দুর্ঘটনায় ঝরল 10 প্রাণ। বেপরোয়া গতি কারণ বলছে পুলিশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। রাতে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সময় সংবাদকে জানিয়েছেন, ভাষণে আগামী নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন সরকার প্রধান। সেই সঙ্গে সংস্কার কর্মসূচি ও ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরবেন বিশ্ব দরবারে। হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন চলছে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা অধিবেশনের মূল বিতর্ক পর্বে বক্তব্য রাখছেন। শুরুর দিকে রাষ্ট্রপ্রধান এবং পরে সরকার প্রধানরা বক্তব্য রাখার সুযোগ পান অধিবেশনে। এরই অংশ হিসেবে নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার দুপুরের আগে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সময় সংবাদকে জানিয়েছেন, অধিবেশনে প্রফেসর ইউনূস তার বিগত 1 বছরের শাসনামলের বিভিন্ন কর্মকাণ্ডের বর্ণনা তুলে ধরবেন। পাশাপাশি গণতন্ত্রের উত্তরণের পথে সরকার প্রধান যে আন্তরিক তা স্পষ্ট হবে বিশ্ব দরবারে। ভাষণে বাংলাদেশের আগামীর নির্বাচন নিয়ে বিশ্ব নেতাদের সুনির্দিষ্ট বার্তাও দেবেন প্রধান উপদেষ্টা। ডে 1 থেকে তো মূল লক্ষ্য ছিল যে কিছু রিফর্ম এবং তারপরে একটা ভালো নির্বাচন করে নির্বাচিত যারা হবেন, জনগণ যাদেরকে ভোট দেবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। আমি মনে করি যে এটা এই মুহূর্তে ওনার জন্য, এটা ওনার নিজেরও এটাই সবচেয়ে বড় যেটা ওনার এজেন্ডা, এবং সেটাই উনি করার চেষ্টা করবেন এবং সেটাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উনি কনভিন্স করার চেষ্টা করবেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা ইস্যুতে জাতিসংঘে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করবেন প্রফেসর ইউনূস। সেই সঙ্গে বিশ্ব দরবারে তুলে ধরবেন বাংলাদেশের আগামীর রূপরেখা। হাই লেভেল সেগমেন্ট যে 3-4 দিনে, ওখানে 26 তারিখে উনি তার বক্তব্য রাখবেন। সেটার আপনারা তখন জানতে পারবেন যে এক্স্যাক্টলি কি। এটাতে তো ন্যাচারালি তার সরকারের যেই এজেন্ডা সেটা সম্বন্ধে উনি বলবেন। এদিন ভাষণের পর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতেও অংশ নেবেন প্রধান উপদেষ্টা। দ্বিপাক্ষিক বৈঠক করবেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে। সরকার প্রধান হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এটাই কি হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের শেষ অধিবেশন? রোহিঙ্গা সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর আগ্রাসন, সেই সঙ্গে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। বিশ্ব দরবারে কি বলবেন প্রধান উপদেষ্টা? এখন তাই দেখার অপেক্ষা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে দেশের মানুষ সংশয় আছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার চাইলেই নির্ধারিত সময়ে ভোট করা সম্ভব। নিউ ইয়র্কে সময় সংবাদকে সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব বলেন, আস্থা অর্জনে অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি মনে করেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের ব্যাপারে আন্তরিক। বিশ্ববাসীকে সেই বার্তা দিতে জাতিসংঘ অধিবেশনে সফর সঙ্গী হিসেবে রাজনীতিকদের যুক্ত করেছেন। হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে তিনি নিউ ইয়র্কে এসেছেন। নির্বাচন নিয়ে আলোচনায় মির্জা ফখরুল বলেন, প্রায় 2 দশক ধরে দেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। পতিত শেখ হাসিনা সরকার সুষ্ঠু নির্বাচন হতে দেয়নি। আওয়ামী লীগ সরকার পতনের পরও মানুষের মধ্যে একই সংশয় রয়ে গেছে। বাংলাদেশের মানুষের মধ্যে কনফিউশন আছে, ইলেকশন হবে কিনা, বিভিন্ন রকম। এটা হয়ে গেছে কি বাংলাদেশের মানুষের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে, আস্থাহীনতা।
সবকিছুর উপর, এবং যে কারণে চিফ অ্যাডভাইজারের কথাটাও তারা মনে করে যে ঠিক আছে কিনা, বা আপনার ইম্পর্টেন্ট কেউ বললো, রাজনৈতিক দলগুলো বললো, তারা মনে করে যে এটা, ওইটাকে তিনি আরো জিরো করতে চান। নির্বাচন নিয়ে যে সংশয় তৈরি হয়েছে তা অন্তর্বর্তী সরকারকেই দূর করতে হবে বলেও জানান বিএনপি মহাসচিব। প্রস্তুতি আপনার ইলেকশন হলেই হয়ে যায়। বাংলাদেশে প্রচুর ইলেকশন হয়েছে 3 মাসে, আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের 3 মাসে ইলেকশন হয়েছে, গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। এটা বাংলাদেশে ইলেকশন ইজ নো প্রবলেম। আপনি গভর্নমেন্ট যে ফার্ম থাকে যে আমি ইলেকশন করবো, তাহলে ইলেকশন হয়ে যাবে। আমরা বলছি যে আমরা কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে ব্যান করার পক্ষে না। প্রধান উপদেষ্টা নির্বাচনের ব্যাপারে আন্তরিক, তাই বিশ্ববাসীকে সেই বার্তা দিতে জাতিসংঘ অধিবেশনে সফর সঙ্গী হিসেবে রাজনীতিকদের যুক্ত করেছেন বলেও মনে করেন মির্জা ফখরুল। সবখানি উনি ওনার মতো করে একটা সব জায়গায় একটা পারফেকশন চান, এবং উনি আপনার সুনাম রাখতে চান, তার সুনামকে রক্ষা করতে চান। উনি ভেবেছিলেন যে রাজনৈতিক দলগুলোকে যদি এখানে নিয়ে এসে আমি একসাথে যদি প্রেজেন্টেড হতে পারি টু গ্লোবাল অর্গানাইজেশন ইভেনের মতো জায়গায়, তাহলে দ্যাট উইল গিভ এ গুড মেসেজ টু দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড আপনার একটা আস্থা বাড়বে মানুষের আর কি। এই জন্যই তিনি সেভাবেই আমাদেরকে দাওয়াত করেছিলেন। আমি জিজ্ঞেস করছিলাম তাকে, ইন্টেনশন। যাই হোক, এখন আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি যে ফর দ্য ফার্স্ট টাইম উনি যারা পলিটিক্সে আসতে পারে, গভর্নমেন্ট আসতে পারে, বা অপোজিশন বলে যারা গভর্নমেন্ট, তাদেরকে তিনি নিয়ে এসছেন। ইটস এ ভেরি গুড জেস্টার। দেশের মানুষ নির্বাচনমুখী দাবি করে ভোট আয়োজনে সরকারকে মনোনিবেশ করার তাগিদ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। ঢাকা কিংবা নিউ ইয়র্ক, সবার মধ্যেই নির্বাচন নিয়ে শঙ্কা, সংশয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যেও তা প্রকাশ পেল। তবে তিনি মনে করেন ফেব্রুয়ারিতেই যে নির্বাচন হবে তা নিয়ে সরকার প্রধান ডক্টর ইউনূসের আন্তরিকতার কোনো কমতি নেই। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। পিআর সহ 5 দাবিতে জেলা ও উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। পিআর না হলে ফ্যাসিবাদ পুনরুত্থানের শঙ্কা দলটির। খুলনায় ছাত্র যুব সমাবেশ থেকে কেন্দ্রীয় নেতারা হুঁশিয়ারি দেন, নতুন বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলের আধিপত্য মেনে নেবে না জনগণ। জুলাই সনদের আইনি ভিত্তি, আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি নিশ্চিত সহ 5 দফা দাবিতে সারা দেশের জেলা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শুক্রবার সকালে কিশোরগঞ্জ, ঝিনাইদহ, পটুয়াখালী সহ বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করে সংগঠনটির নেতারা। দাবি করেন, ফ্যাসিবাদী নির্বাচনী ব্যবস্থা বিলুপ্ত করতে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের বিকল্প নেই। এদিন নির্ধারিত সময়ের আগেই খুলনার ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে নেতাকর্মীদের ভিড়। বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার আয়োজনে সকাল 9টায় শুরু হয় ছাত্র ও যুব সমাবেশ। বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নেতারা। একটি দলকে ইঙ্গিত করে বলেন, নতুন বাংলাদেশে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের আধিপত্য মেনে নেবে না জনগণ। বাংলাদেশের মানুষ করতে দেবে না ইনশাআল্লাহ। সন্ত্রাসী কর্মকাণ্ড আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না। আপনি জানেন না আপনার একটা বক্তব্যের মাধ্যমে কত মানুষ আপনাদের প্রতি ঘৃণা প্রদর্শন করে। আপনি জানেন না আপনার ঘরের দলের, আপনার নিজের কত দলের লোকের আপনাদেরকে এখন অপছন্দ করে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, আগামী দিনে জামায়াত ক্ষমতায় গেলে দেশের বেকারত্ব নিরসনকে অগ্রাধিকার দেবে তার দল। আমাদের উপর রাষ্ট্রের দায়িত্ব আসলে ইউনিভার্সিটি, স্কুল, কলেজের ছেলেরা পাশ করে বেরোবে, মাদ্রাসার ছেলেরা সার্টিফিকেট নিয়ে বেরোবে এক হাতে, আর এক হাতে আমরা তাদেরকে চাকরি দেবো, চাকরির ব্যবস্থা করব। চাকরি দিতে যদি না পারি তো বেকারদেরকে আমরা বেকার ভাতা দেবো ইনশাআল্লাহ। আগামীতে সারা দেশে ছাত্র ও যুব সমাবেশ করার ঘোষণা দেন জামাত সেক্রেটারি। তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। শফিক মুন্সি, সময় সংবাদ। জামায়াতের পিআর ও এনসিপির শাপলা প্রতীকের দাবি নির্বাচন আয়োজনে কোনো প্রভাব ফেলবে না, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। সকালে চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব পালনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালায় একথা বলেন তিনি। পিআর পদ্ধতি দলের
বরাদ্দ বিষয়ক প্রশ্ন এবং আপনাদের প্রশ্ন হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা, কোনো সমস্যার সৃষ্টি হবে কিনা। আমার উত্তর হচ্ছে এগুলো নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি করবে না। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, বিদ্যমান আইনের আওতায় সে সমস্ত কাজ করে যাচ্ছে এবং করবে। ফেব্রুয়ারি নির্বাচন বিলম্বিত হলে রাজনৈতিক দলগুলো বিভক্ত হয়ে পড়বে, যার সুযোগ নেবে তৃতীয় পক্ষ। এমন মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, নির্বাচন আর সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে ভোট পেছানোর পায়তারা করছে কেউ কেউ। শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ বিপ্লবী যুব সংহতির কনভেনশনে অংশ নেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতারা। সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, ফেব্রুয়ারির নির্বাচন বিলম্বিত হলে সামাজিক নৈরাজ্য রাজনৈতিক নৈরাজ্যে পরিণত হয়ে দলগুলো বিভক্ত হয়ে পড়বে, যার সুযোগ নেবে তৃতীয় পক্ষ। ফেব্রুয়ারির নির্বাচন যদি বিলম্বিত হয়, যদি ভেস্তে যায় বিদ্যমান যে সামাজিক নৈরাজ্য, এই সামাজিক নৈরাজ্য খুব দ্রুতই একটা রাজনৈতিক নৈরাজ্যে পর্যবসিত হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি, বিভাজন, হিংসা, বৈরিতারা বাড়বে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা প্রাইভেট কার চালক ইউনিয়নের 1 বছর পূর্তি আয়োজনে অংশ নিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ভোট পেছানোর সুযোগ নেই। নির্বাচন ছাড়া আমাদের সংস্কার শেষ করা যাবে না। অনেকেই আমরা দেখেছি নির্বাচন আর সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে নির্বাচনকে পিছিয়ে দিয়ে সংস্কার করেছেন, কিন্তু সংস্কার বাস্তবায়ন করতে হলে নির্বাচন যে লাগবে, নির্বাচন যে নিজেই সংস্কারের একটা গুরুত্বপূর্ণ অংশ, এইটা তারা ভুলে গেছেন অথবা নিজেদের স্বার্থে রেখে পাশে রেখেছেন। এ সময় সংস্কারের মাধ্যমে ভোটের অধিকার ফিরিয়ে এনে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান জুনায়েদ সাকি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, রংতুলিতে সাজছে মন্দির, সারা দেশে 33,000-এর বেশি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা। ব্রিফিংয়ে পূজা উদযাপন কমিটি। ছুটি শুরুর আগে কক্সবাজারে পর্যটক। সড়কে থামছেই না মৃত্যুর মিছিল। 4 জেলায় দুর্ঘটনায় একদিনে ঝরল 10 প্রাণ। বগুড়ায় ট্রাক চাপায় সিএনজি অটোরিকশায় থাকা বাবা ছেলে সহ নিহত হয়েছেন 3 জন, আহত হয়েছেন মা ও মেয়ে। এদিকে সুনামগঞ্জ ও রংপুর সহ 3 জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও 7 জন। সড়কগুলো যেন মৃত্যু ফাঁদ। চালকের বেপরোয়া গতি আর যানবাহনের অসুস্থ প্রতিযোগিতার বলি হচ্ছেন যাত্রী ও পথচারী। এবার 4 জেলায় সড়কে ঝরল 10 প্রাণ। দুর্গাপূজা উপলক্ষে পরিবার নিয়ে শুক্রবার সিএনজি অটোরিকশা করে শ্বশুরবাড়ি বগুড়ার সারিয়াকান্দিতে যাচ্ছিলেন বিপুল। পথে ফুলবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক মারা যান। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিপুল ও তার ছেলের মৃত্যু হয়। বিপুলের স্ত্রী আর মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সিএনজি একবারে ডান ট্রাক 10 চাকা গাড়ি একবার দুইলে থুয়ে গেছে। আমার ভাই আর আমার ভাতিজা জীবিত নাই, আর আমার ভাবি আর আমার ভাস্তি ওনারা আছে অনেক সিরিয়াস, ওনাদের বাঁচবে কিনা জানি না। এদিন সকালে একটি ট্রাক সুনামগঞ্জ থেকে সিলেটের দিকে যাচ্ছিল। পথে পাগলা এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে চাপা দিলে দুমড়ে মুচড়ে যায় সিএনজি অটোরিকশা। ঘটনাস্থলে 2 যাত্রী নিহত হন। আহত অপর যাত্রীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় ট্রাক চালককে আটক করেছে পুলিশ। এদিকে ঢাকা রংপুর মহাসড়কে দমদমা সেতুর কাছে পিকআপ ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মা ও ছেলে সহ 3 জন নিহত হন, আহত হয়েছেন আরও 1 জন। ইউটার্ন করার সময় বালুবাহী ট্রাকটি পিকআপটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই 3 জন ছিটকে পড়ে মারা যায়। ট্রাক দুটিকে জব্দ করেছি এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া দিনাজপুর পার্বতীপুর মহাসড়কে ড্রাম ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রিমো সিদ্দিক, সময় সংবাদ।
সারা দেশে ৩৩,৩৫৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শুধু ঢাকা মহানগরেই পূজা হবে ২৬০টি মণ্ডপে। রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সার্বজনীন পূজা কমিটি ও জাতীয় পূজা উদযাপন পরিষদ। জানায় দশমীতে বিকাল ৩টায় ঢাকাসহ সারা দেশে হবে বিজয়া শোভাযাত্রা। মণ্ডপে মণ্ডপে প্রস্তুতি শেষের দিকে, উৎসবের অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। তারপরেই ঢাকঢোল, শঙ্খ আর উলুধ্বনিতে বরণ করা হবে দেবী দুর্গাকে। পূজা উপলক্ষে শেষ মুহূর্তের কাজ চলছে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরেও। ভক্তরা যেন দেবীকে সুশৃঙ্খলভাবে প্রণাম করতে পারেন সেজন্য নেওয়া হচ্ছে ব্যবস্থা। অন্যদিকে বালু দিয়ে খনাখন্দগুলো ভরাটের পাশাপাশি চলছে রং করার কাজও। এছাড়াও নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বসানো হয়েছে পুলিশ কন্ট্রোল রুম। মহানগর সার্বজনীন পূজা কমিটি ও জাতীয় পূজা উদযাপন পরিষদ জানায় সারা দেশে ৩৩,৩৫৫টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। শুক্রবার সকালে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা নিয়ে সংবাদ সম্মেলনে বলা হয় শুধু ঢাকা মহানগরে ২৫৯টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। আরও জানানো হয় দশমীতে বিকেল ৩টায় ঢাকাসহ সারা দেশে হবে বিজয়া শোভাযাত্রা। মহানগরে এবার ২৫৯টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর ঢাকা মহানগরে ২৫২টি পূজার আয়োজন হয়েছিল। সেই হিসাবে মহানগরে 7টি পূজা বেড়েছে। সারা দেশে এ পর্যন্ত যেসব তথ্য আমাদের হাতে এসেছে তাতে দেখা যাচ্ছে ৩৩,৩৫৫টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছরে ৩১,৪৬১ পূজার আয়োজন করা হয়েছিল। ২রা অক্টোবর বিজয়া দশমী এবং বিসর্জন। বিকাল ৩টায় ঢাকা সহ সারা দেশে বিজয়ের শোভাযাত্রা। আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। পূজার ছুটির আগেই লোকে লোকারণ্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। বালিয়াড়ি থেকে শুরু করে নোনাজল সবখানেই মানুষের উপচে পড়া ভিড়। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট এখন পরিণত হয়েছে লোকারণ্যে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন পর্যটকরা। শুধু সুগন্ধা পয়েন্ট নয়, সৈকতের লাবণী, শৈবাল, কলাতলি সব পয়েন্টে পর্যটকের উপচে পড়া ভিড়। ভ্রমণে এসে এসব মানুষ মেতেছেন নোনাজলে সমুদ্র স্নান, জেটস্কি, বিচ বাইক ও ঘোড়ার পিঠে। একই সঙ্গে প্রিয় মুহূর্তগুলো বন্দি করছেন ক্যামেরার ফ্রেমে। ফ্রেন্ডরা মিলে আসছি, সবাই খুব উপভোগ করছি। বাংলাদেশের এমন একটা জায়গা কক্সবাজার যেখানে আসলে সবারই ভালো লাগে। আমি আমার হাজবেন্ড আমরা সব সময় সাগর আসি, টাইম পাইলেই সাগর আসি। কক্সবাজার যতবারই আসি, কক্সবাজার আসলে মনে প্রথম আসলাম। পর্যটকের আগমনে চাঙ্গা সাগর পাড়ের ব্যবসা, ফটোগ্রাফার থেকে শুরু করে বার্মিজ পণ্যের দোকান, সব কানে যেন ব্যস্ততার শেষ নেই। আজকে মোটামুটি পর্যটক প্রচুর আছে, এই একটু ব্যবসা আসতে একটু ভালো হচ্ছে। পর্যটক আসছে আমাদের কাছ থেকে শামুক, ঝিনুক আর পালের জিনিস ব্যাসেট এগুলো নিয়ে যায়। সাগর উত্তাল, তাই সমুদ্র স্নানে পর্যটকদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে লাইফগার্ড কর্মীরাও। লাখো পর্যটক ভিড়ের মধ্যে আমরা চেষ্টা করতে কেউ যেন বিপদে না পড়ে। পানি খুবই উত্তাল রয়েছে, পানির টানটাও বেশি এবং বড় ওডেও হচ্ছে। এদিকে সেন্ট মার্টিনে চলতি বছরের নভেম্বর থেকে শুরু হচ্ছে পর্যটন মৌসুম। আগামী বছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন মালিকরা। শ্রমিকদের বেতন বাড়ানো ইস্যুতে পূর্ব ঘোষণা ছাড়াই বাস বন্ধ করে দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দুর্গাপূজা এবং সাপ্তাহিক ছুটির কারণে যাত্রীচাপ বেশি থাকায় বিকল্প পরিবহন পাচ্ছেন না। গত 23 সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক ও মালিক পক্ষের বৈঠকে সিদ্ধান্ত হয় রাজশাহী থেকে ঢাকা চলাচলে প্রতি ট্রিপে চালক, সুপারভাইজার ও সহকারী আগের চেয়ে বেশি টাকা পাবেন। শুক্রবার থেকে তা বাস্তবায়নের কথা ছিল। ৬,০০০ কোটি টাকা অর্থায়ন নিশ্চিত হওয়ায় অক্টোবর মাসে শুরু হচ্ছে কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের জেটি, টার্মিনাল, শেড ও ইয়ার্ড নির্মাণের কাজ। এর মধ্যে জাপানি উন্নয়ন সংস্থা জাইকার ৫,৫০০ কোটি টাকার পাশাপাশি বাকি ১,০০০ কোটি টাকার যোগান দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। শাখাউদ্দিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
অন্তত 4 বছর আগেই 9,500 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল 14 মিটার গভীরতা এবং 6 কিলোমিটার দীর্ঘ নতুন নৌ চ্যানেল। কিন্তু নানামুখী জটিলতায় দীর্ঘদিন ধরে আটকে ছিল মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের অবকাঠামোগত নির্মাণ কাজ। অবশেষে বন্দরের সেই জটগুলো খুলতে শুরু করেছে। আর তাই আগামী অক্টোবরে জাহাজ বেড়ার জেটি, টার্মিনাল, শেড এবং কন্টেনার ইয়ার্ড নির্মাণ কাজ শুরুর অনুমতির অপেক্ষায় রয়েছে প্যান্টা ওশান এবং টয়া কর্পোরেশন নামে দুটি জাপানি প্রতিষ্ঠান। বর্তমানে আমরা চিটং পোর্টে মাত্র 10 মিটারের ড্রাফটের জাহাজ আনতে পারি এবং প্রায় 2 থেকে 2,500 টিউজের বেশি যেগুলো ক্যারি করতে পারে না এই সমস্ত জাহাজ। তো সেখানে আমরা আশা করছি 7 থেকে 8,000 টিউজ কন্টেইনার নিয়ে জাহাজ আসতে পারবে। 17,000 কোটি টাকার এই মাতারবাড়ি প্রকল্পের প্রথম পর্যায়ে সিভিল ওয়ার্কে খরচ হবে 5,500 কোটি টাকা, যন্ত্রপাতি কেনা হবে 900 কোটি টাকার, আর অবকাঠামোগত উন্নয়নে খরচ হবে 6,500 কোটি টাকায়। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে 460 মিটার দীর্ঘ একটি ডেডিকেটেড কন্টেইনার জেটি এবং 300 মিটার দীর্ঘ অপর একটি মাল্টিপারপাস জেটি নির্মাণ করা হবে। এছাড়া থাকবে অন্তত 10,000 কন্টেইনার ধারণ ক্ষমতার একটি টার্মিনাল। যে কার্গো হলো আসলে কিং অফ দিস আপনার পোর্ট, কার্গো ওখান থেকে জেনারেট করতে হবে। তার জন্য আমাদের ওখানে ইন্ডাস্ট্রিয়াল বা ম্যারিটাইম ম্যানুফ্যাকচারিং হাব লাগবে। বন্দর হিসেবে কাজ শুরু করার আগে যেমন বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা কয়লা বোঝা অসংখ্য জাহাজ ভিড়েছে মাতারবাড়িতে, তেমনি সুযোগ সৃষ্টি হয়েছে পুরো এলাকায় পরিকল্পিতভাবে শিল্পায়নের। মাতারবাড়ি বন্দর হবে এই অঞ্চলের বন্দর, এই অঞ্চলের একটা বন্দর যেটা হবে ডিপসি পোর্ট, এবং বাংলাদেশের অর্থনীতি ডিপসি পোর্টকে প্রয়োজন বলেই মাতারবাড়িতে এটা করা হচ্ছে। গত 1 দশকের বেশি সময় ধরে চীন এবং ভারত এই গভীর সমুদ্র বন্দর নির্মাণের আগ্রহ দেখিয়ে আসছিল, কিন্তু ভূ রাজনৈতিক জটিলতা এড়াতে শেষ পর্যন্ত কাজের দায়িত্ব দেওয়া হয় জাপানকে। আগামী 2030 সালের মধ্যে পুরোদমে অপারেশনে যাওয়ার কথা রয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। কমল দে, সময় সংবাদ। ইসরায়েলকে কোনোভাবেই পশ্চিম তীর দখল করতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। এমন অবস্থার মধ্যে দিয়ে গাজায় আগ্রাসন অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। একদিনে নিহত হয়েছেন আরও 43 জন। মৃত্যুপুরী গাজায় এখনও অবরুদ্ধ প্রায় 10 লাখ ফিলিস্তিনি। বৃহস্পতিবার দখলদার ইসরায়েলি সেনারা বোমা ও ট্যাঙ্কের গোলা ছুটতে ছুটতে প্রবেশ করে গাজা সিটিতে। তাদের হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন। আজ জাওয়াইদা এলাকায় একই পরিবারের 11 সদস্য প্রাণ হারান। জীবন বাঁচাতে শহর ছেড়ে যাওয়ার পথ নেই, আবার থাকারও নিরাপদ আশ্রয় নেই। এমন পরিস্থিতিতে দুর্বিষহ দিন কাটছে উপত্যকাটির বাসিন্দাদের। এর মধ্যে ইসরায়েলকে কোনোভাবেই পশ্চিম তীর দখল করতে দেবেন না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। তবে কিভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন তা নিয়ে কোনো স্পষ্ট বার্তা দেননি ট্রাম্প। পশ্চিম তীর দখলের পরিকল্পনা উত্তেজনা আরও বৃদ্ধি করবে বলে আগেই সতর্ক করেছে আন্তর্জাতিক সম্প্রদায়। দখলকৃত বসতিগুলোকে অবৈধ বলে ঘোষণা করেছে আন্তর্জাতিক বিচারিক আদালতও। অন্যদিকে টেক জয়েন্ট মাইক্রোসফট ইসরায়েলি সেনাদের একটি বিশেষ ইউনিটের জন্য দেয়া কিছু ক্লাউড কম্পিউটিং ও এআই সেবা বন্ধ করে দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, ফিলিস্তিনিদের ওপর নজরদারির কাজে তাদের প্ল্যাটফর্মটি নীতি পরিপন্থীভাবে ব্যবহার করা হচ্ছিল। ইসরায়েলি সেনারা ফোন আলাপ রেকর্ড, বিশ্লেষণ, এমনকি বিমান হামলা নির্দেশনা দিতেও মাইক্রোসফটের সেবা ব্যবহার করেছে বলেও বেরিয়ে এসেছে অনুসন্ধানে। এদিকে ইসরায়েলি হাউথির ড্রোন হামলার প্রতিবাদে ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। চলমান উত্তেজনার মধ্যেই জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল আলিমি। তিনি শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কার্যকর একটি আন্তর্জাতিক জোট গঠনের আহ্বান জানান। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে আমদানি করা ওষুধের ওপর 100% শুল্ক আরোপের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কার্যকর হবে 1 অক্টোবর থেকে। তবে যেসব প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে কারখানা নির্মাণ করেছে তাদের ক্ষেত্রে এই শুল্ক প্রযোজ্য হবে না। হোয়াইট হাউসের দাবি, এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের ওষুধ উৎপাদন বাড়বে এবং গুরুত্বপূর্ণ ওষুধের সাপ্লাই চেইন শক্তিশালী হবে। তবে শিল্প সংগঠনগুলো বলছে এ ধরনের শুল্ক বিনিয়োগ পরিকল্পনা ব্যাহত করবে এবং ভবিষ্যতের চিকিৎসা ও ওষুধ উদ্ভাবনে নেতিবাচক প্রভাব ফেলবে। দেখছেন সময় সংবাদ।
2025-এ সব দলের ট্রফি খরা কাটলেও ব্যতিক্রম বাংলাদেশ। জেতা ম্যাচে হেরে এশিয়া কাপের শিরোপা স্বপ্নে নিজেরাই ইতি টানল লাল সবুজের প্রতিনিধিরা। এমন পারফরমেন্সের কঠোর সমালোচনা করেছেন সাবেকরা। পাকিস্তানের মতো দলকে না হারাতে না পারে এটা হতাশার অবশ্যই। তারপরে ব্যাটসম্যানদের রেসপন্সিবিলিটি নেওয়া উচিত ছিল। মাঝখানটায় আমরা ম্যাচটা হেরে গেছি, মিডল অর্ডারে ভালো ব্যাটিং করতে পারি। কন্ডিশনে পরপর 2 দিন খেলাটা অনেক টাফ। তারপরে আমি মনে করি যে সুযোগটা চলে এসেছিল এই সুযোগটা হাতছাড়া হয়ে যাওয়ার, এটা আবার কখন পাবো আমরা একটা ফাইনাল খেলার একটা সুযোগ, এটা অপেক্ষা করতে হবে। অনেকগুলি ক্যাচ যে ড্রপ হয়েছে ওই জায়গা থেকে আমরা পিছিয়ে গেছি। তারপরে ওটা এখানে শেষ করাটা, সামনে তো আরও খেলা আছে, সামনে আফগানিস্তান এখানে নিবেশ করতে হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রাতে জাতিসংঘ সাধারণ পরিষদে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন প্রধান উপদেষ্টা, তুলে ধরবেন ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে মানুষের সংশয় থাকলেও সরকার চাইলেই সম্ভব। সময় সংবাদকে মির্জা ফখরুল, আস্থা অর্জনে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ। পিয়ার আদায়ে জেলা উপজেলায় জামায়াতের বিক্ষোভ, নতুন করে দলীয় আধিপত্য না মানার হুঁশিয়ারি। দলগুলোর দাবি প্রভাব ফেলবে না ভোটে, বললেন ইসি আনোয়ারুল। এই ছিল সময় সংবাদে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।